বিনিতা না আপা, ও হইল এই নদীর পাড়ের সেই অপদেবতা যে রূপ দেখাইয়া জোয়ান ছেলেদের মাঝরাতে টাইনা নিয়ে যায়। ধুর, কি সব বলছিস? হ্যাঁ, এগুলো আবার হয় নাকি? আগে তো কখনো এমন কিছু শুনিনি। এগুলো বানানো কথা বন্ধ কর, আর তেল গরম করে নিয়ে আয়। কাটা জায়গাগুলোতে ভালোভাবে মালিশ করে দি। হতে পারে ঘরের ভেতর কোনো পোকামাকড় ঢুকেছিল। ঘরটা ভালো করে ঝাড়তে হবে। আমি সত্যি বলছি ঠাম্মা। হতে পারে তুই কোনো স্বপ্ন দেখেছিস। এখন এসব বাদ দে, আমি গরম তেল মালিশ করে দিলে ব্যথা কমে যাবে। ঠাম্মা চলে যেতেই রনি উঠে দাঁড়ায় আর অস্থির পায়ে পায়চারি করতে থাকে। দরজার আড়াল থেকে রহিমা সবকিছু দেখছিল। ছোট সাহেব, একটা কথা শুনবেন আমার? আফা যতই বান্দা কথা বলুক, এই গ্রামের ইতিহাস আমি জানি। আপনি যে বিনিতার কথা কইতাছেন, ও মানুষ না। আজ থেকে 20 বছর আগে এই নদীর পাড়ে এক মেয়ের লাশ পাওয়া গেছিল। তারপর থেকে এই বাঁশঝাড় আর নদীর পাড়ে সন্ধ্যার পর কেউ যায় না। তুমি কি আমায় পাগল ভাবো? আমি নিজের চোখে দেখেছি, তাকে স্পর্শ করেছি। থামো তুমি, এইসব ফালতু গল্প বিশ্বাস করতে করতে নিজেদের মাথাটাই নষ্ট করেছো। যাও যাও এখান থেকে। তখন চারদিক খুটখুটে অন্ধকার, ঝিঁঝি পোকার ডাক আর বাতাসের শোঁ শোঁ শব্দ হচ্ছে। রনি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। তার শরীরে কাটা দাগগুলো যন্ত্রণায় চিনচিন করছে। হঠাৎ ঘরের জানলাটা দড়াম করে খুলে যায়। জানালার বাইরে দূরের বাঁশঝাড়ের পাশ থেকে একটা প্রতিধ্বনি এবং অত্যন্ত মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসে। রনি, রনি, বাইরে এসো রনি। আমি তোমার জন্য নদীর পাড়ে অপেক্ষা করছি। রনি। কণ্ঠস্বরটি শোনা মাত্রই রনির ছটফটানি বন্ধ হয়ে যায়। তার চোখের মনি দুটো স্থির আর শূন্য হয়ে যায়। কোনো এক অদৃশ্য শক্তির টানে সে বিছানা থেকে নেমে সম্মোহিতের মতো সোজা হয়ে দাঁড়ায়। তার নিজের শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। সে রোবটের মতো হেঁটে ঘরের দরজার দিকে এগোয়। এসেছো তুমি? তোমাকে আমি না করেছিলাম না আমার কথা কাউকে বলতে?